রাত তখন ধীরে ধীরে আরো ভারী হয়ে নামছিল। শহরের আকাশে যে আলোটা একটু আগ পর্যন্ত ছিল সেটাও যেন ধীরে ধীরে সরে যাচ্ছিল, রেখে যাচ্ছিল এক অস্বস্তিকর নীরবতা, যেটা মানুষের ভেতরের ভাঙ্গনকে আরো স্পষ্ট করে তুলে। বাড়ির সামনে বসে থাকা মিস্টার ইয়াসিন আর তার পরিবার তখন আর আগের মতো আত্মবিশ্বাসী ছিল না। তাদের চোখে ছিল প্রশ্ন, অবিশ্বাস আর এমন এক আতঙ্ক যেটা তারা জীবনে কখনো অনুভবও করেনি। যে দরজাটাকে তারা এত সহজভাবে নিজের অধিকার ভেবেছিল, সেই দরজায় এখন তাদের সামনে এক অচেনা সীমারেখার মতো দাঁড়িয়ে আছে। রহিমা বেগম একবার সামনে এগিয়ে এলেন, তার মুখ শক্ত কিন্তু চোখে ভাঙা আত্মসম্মানের ছায়া। তিনি বললেন, এটা কোনো ভুল হতে পারে না, এই বাড়ি এই সব তো আমাদেরই ছিল। তার কণ্ঠ প্রথমবারের মতো অনিশ্চয়তা ঢুকে পড়ছিল। যে নারী সারা জীবন সিদ্ধান্ত নিয়েছে, নির্দেশ দিয়েছেন, নিয়ন্ত্রণ করেছেন, সেই নারী এখন নিজের কথার উপরে বিশ্বাস রাখতে পারছেন না। আইনজীবী তখনও শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার হাতে ফাঁকা ফাইলটা যেন শুধু কাগজ না, বরং একটি সম্পূর্ণ বাস্তবতার প্রমাণ। তিনি বললেন, কাগজপত্র অনুযায়ী এই সম্পত্তি এখন সম্পূর্ণভাবে রূপালীর নামে এবং তার নির্দেশ ছাড়া এখানে কোনো ধরনের প্রবেশাধিকার বৈধ নয়। রেশমিকা হঠাৎ করে চিৎকার করে উঠল, এটা কিভাবে সম্ভব? ও তো আমাদের সাথে ছিল, আমাদের সাথে খেত, আমাদের সাথে থাকতো। তার কণ্ঠে বিস্ময়ের চেয়ে বেশি ছিল অপমান। ইয়াসিন তখনও চুপ করেছিল। তার মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, সে কখন এতটা দূরে সরে গেল সে বুঝতেই পারল না। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে এক নিরাপত্তারক্ষী দরজার ছোট স্পিকারের মাধ্যমে বলল, আপনাদের অনুরোধ করা হচ্ছে স্থান ত্যাগ করার জন্য। এই কথাটা ছিল খুব সাধারণ, কিন্তু তার প্রভাব ছিল অস্বাভাবিক গভীর, কারণ এটা ছিল সেই বাড়ি যেটাকে তারা নিজেদের বলে মনে করত। রহিমা বেগম ধীরে ধীরে পিছিয়ে এলেন। তার মুখে এবার আর কোনো ধীরতা ছিল না, শুধু একটা ধীরে ধীরে ভেঙে পড়া অহংকার। ঠিক সেই মুহূর্তে শহরের অন্য প্রান্তের হাসপাতালের কক্ষে রূপালী জানালার পাশে বসেছিল। তার কোলে নবজাতক ঘুমাচ্ছিল। শিশুটির মুখে ছিল এক অদ্ভুত শান্তি, যেন সে পৃথিবীর জটিলতা কিছুই জানে না। রূপালীর চোখ জানালার বাহিরে। শহরের আলো ঝলমল করছিল, কিন্তু তার ভেতরের জগৎ ছিল সম্পূর্ণ আলাদা। তার ফোনে বার্তা এসেছিল, ব্যাংকের নোটিফিকেশন, আইনজীবীর আপডেট, বাড়ির নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তনের রিপোর্ট, সবকিছু ঠিকঠাক কাজ করছে। তার বান্ধবী সুমাইয়া পাশে এসে বসলো। তুই কি সত্যি ওদের বাড়ি থেকে বের করে দিবি? রূপালী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, আমি কাউকে বের করিনি, আমি শুধু আমার জীবনটা আবার নিজের নামে ফিরিয়ে এনেছি। এই কথাটা বলার সময় তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল না কোনো বিজয়ের উল্লাস, ছিল শুধু এক দীর্ঘ ক্লান্তির শেষে পাওয়া শান্তি। এদিকে বাড়ির সামনের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছিল। ইয়াসিন এখন ফোনে কারোর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু লাইন ব্যস্ত, নেটওয়ার্ক কাজ করছে না ঠিক মতো, যেন পুরো পরিস্থিতিটাই তাদের বিরুদ্ধে চলে গেছে। রেশমিকা হাঁটাহাঁটি করছে, বারবার বলছে, এটা ঠিক হচ্ছে না, এটা হতে পারে না, কিন্তু বাস্তবতা কোনো কথায় থেমে থাকে না। রহিমা বেগম হঠাৎ বসে পড়লেন গাড়ির সিটে, তার হাত কাঁপছে। তিনি ফিসফিস করে বললেন, আমি ওকে ছোট করে দেখছিলাম। এই প্রথমবার তার কণ্ঠে অনুশোচনা শোনা গেল। ইয়াসিন তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, কারণ তার ভেতরে এখন আর কোনো যুক্তি ছিল না। পরদিন সকালে পরিস্থিতি আরো বদলে গেল। বাড়ির লক পরিবর্তন করা হয়েছে, নতুন মালিকানার সাইনবোর্ড লাগানো হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইনগতভাবে এখন তাদের এখানে কোনো অবস্থান নেই। রূপালী হাসপাতাল থেকে সাড়া পেল সেই দিনই। সে ধীরে ধীরে গাড়িতে উঠলো, শিশুটিকে বুকের কাছে আগলে ধরলো। তার চোখে কোনো অস্থিরতা ছিল না, ছিল এক স্থিরতা যেটা অনেক ভাঙ্গনের পরে জন্ম নেয়। গাড়ি যখন বাড়ির দিকে এগুচ্ছিল, তখন তার ফোনে শেষ একটা বার্তা এলো, ইয়াসিন নাম থেকে। আমরা কি একবার কথা বলতে পারি? রূপালী বার্তাটা পড়লো, আর আঙ্গুল কিছুক্ষণ থেমে রইল। তারপর সে ফোনটা বন্ধ করে দিল, কারণ কিছু কথার উত্তর কথায় হয় না, কিছু সিদ্ধান্ত একবার নেওয়া হলে তার আলোচনার বিষয় থাকে না। বাড়ির সামনে পৌঁছে সে গাড়ি থেকে নামলো। সেই একই বাড়ি যেটা একসময় ছিল হাসি, স্বপ্ন আর ভাঙ্গনের সাক্ষী, কিন্তু এবার দৃশ্যটা আলাদা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো এবার ভিতরে নয়, বাহিরে। রহিমা বেগম দূর থেকে তাকালেন, তার চোখে এক অচেনা ভয়। রূপালী ধীরে ধীরে এগিয়ে এলো দরজার দিকে। তার প্রতিটি পদক্ষেপে ছিল এক ধরনের নীরব শক্তি। দরজা খুলে গেল, ভেতরের লোক বাহিরে এসে পড়লো। সে থেমে গেল এক মুহূর্ত, তারপর খুব শান্তভাবে বলল, এই বাড়ি এখন আমার। এই কথাটা কোনো চিৎকার ছিল না, ছিল না কোনো প্রতিশোধের ঘোষণা, এটা ছিল শুধু বাস্তবতার স্বীকৃতি। রহিমা বেগম কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু শব্দ বের হলো না। ইয়াসিন এগিয়ে এলো একটু, তার চোখে প্রথমবার অনুরোধ, রূপালী। কিন্তু সে থামিয়ে দিল, একটি হাত উঠিয়ে, খুব শান্তভাবে। তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল শুধু সমাপ্তি। সে বলল, আমি যেদিন প্রসব বেদনায় কাঁপছিলাম, সেদিন তোমরা দরজা বন্ধ করে চলে গিয়েছিলে। তার কণ্ঠে কোনো কম্পন ছিল না। আজ আমি সেই দরজা খুলেছি, শুধু এটা বোঝানোর জন্য যে কিছু দরজা আর কখনো আগের মতো থাকে না। নীরবতা নেমে এলো। এই নীরবতার আগের মতো ভাঙ্গন নয়, এটা ছিল চূড়ান্ত। রূপালীর শেষ কথাগুলো যখন বাতাসে মিলিয়ে গেল, তখন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ভেতরে এক অদ্ভুত শূন্যতা নেমে এলো। এটা কোনো সাধারণ নীরবতা ছিল না, এটা ছিল এমন এক নীরবতা যেখানে প্রতিটি মানুষ
নিজের ভেতরের ভাঙ্গনকে খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছে, অথচ মুখে কোনো শব্দ আনতে পারছে না। দরজার উপাশে দাঁড়িয়ে থাকা রূপালী আর এপাশে দাঁড়িয়ে থাকা ইয়াসিনের মধ্যে তখন আর শুধু দেয়াল ছিল না, ছিল এক অদৃশ্য ইতিহাস যার কোনোভাবে ফিরিয়ে আনা সম্ভব নয়। ইয়াসিন ধীরে ধীরে দরজার দিকে তাকিয়েছিল। তার চোখে এখন আগে সেই আত্মবিশ্বাস নেই যেটা দিয়ে সে একদিন স্ত্রীর প্রসব বেদনার মুহূর্তে তাকে তালাবদ্ধ করে গিয়েছিল। এখন সেই চোখে শুধু প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর সে নিজেই জানে না। সে বুঝতে পারছিল যে সিদ্ধান্ত তারা সেদিন নিয়েছিল সেটা ছিল কোনো মুহূর্তের রাগ নয়, বরং এই ছিল সম্পর্কের চূড়ান্ত ভাঙ্গনের শুরু, যেটা তারা নিজেরাই বুঝতে পেরেছিল। রহিমা বেগম একটু দূরে দাঁড়িয়েছিলেন। তার বুকের ভিতরে এখন আর সেই কঠোরতা নেই যেটা দিয়ে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন। তার বদলে এসেছে এক ধীর গভীর অস্বস্তি। তিনি জীবনে বহু মানুষকে ছোট করেছেন, বহু সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে তিনি যাকে সবচেয়ে বেশি অবহেলা করেছিলেন সেই মানুষটাই ছিল এই পরিবারের সবচেয়ে শক্ত ভিত। রেশমিকা দরজার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার দৃষ্টি স্থির নয়। তার হাতে থাকা ব্যাগটা এখন আর গর্বের প্রতীক নয়, বরং ভারের মতো লাগছে। সে বারবার চারপাশে তাকাচ্ছে, যেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা খুঁজছে, কিন্তু কোনো রাস্তা নেই, কারণ বাস্তবতা কোনো বিলাস ভ্রমণের মতো সহজভাবে শেষ হয় না। ভেতরে রূপালী দরজার কাছে দাঁড়িয়েছিল, তার কোলে শিশু, যার নিঃশ্বাস এখন শান্ত, নিয়মিত, যেন সে কোনো যুদ্ধের খবরই জানে না। কিন্তু তার মায়ের ভেতরে যে যুদ্ধটা শেষ হয়েছে সেটা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর একটি। রূপালীর চোখে কোনো অশ্রু নেই, কোনো চিৎকার নেই, কোনো ভাঙ্গা কণ্ঠ নেই, শুধু এক অদ্ভুত স্থিরতা যেটা দীর্ঘ কষ্টের পর আসে। সে ধীরে ধীরে দরজা থেকে একটু পিছিয়ে এলো, তারপর খুব শান্তভাবে বলল, তোমরা এখন যেতে পারো। এই কথাটা ছিল খুব সাধারণ, কিন্তু এর ভেতরে লুকানো ছিল একটি সম্পূর্ণ জীবনের সমাপ্তি। ইয়াসিন কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মুখে হাজার শব্দ ছিল, কিন্তু কোনো শব্দই বের হলো না। সে প্রথমবার বুঝতে পারল কিছু ভুল শুধরানোর জন্য দেরি হয়ে গেল, ক্ষমা চাওয়া অর্থহীন হয়ে যায়। ঠিক সেই সময় আইনজীবী আবার সামনে এগিয়ে এলেন। তার হাতে থাকা ফাইলটা তিনি একটু উপরে তুলে ধরলেন, যেন তিনি শুধু আইনের কথা বলছেন না, বরং বাস্তবতার চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছেন। তিনি বললেন, এই মুহূর্ত থেকে আপনারা যদি এখানে অবস্থান করেন সেটি অবৈধ গণ্য হবে। মালিকের অনুমতি ছাড়া কোনো প্রবেশ, অবস্থান বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রহিমা বেগম এবার মুখ তুললেন। তার চোখে এখন আর রাগ নেই, আছে এক ধরনের অবিশ্বাস। তিনি ফিস করে বললেন, এটা তো আমার ছেলের ঘর ছিল, কিন্তু আইন কখনো সম্পর্ক দেখে না। আইন দেখে কাগজপত্র, স্বাক্ষর আর অধিকার। রূপালী এই কথাটা শুনলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দিল না। সে শুধু শিশুটিকে একটু ঠিক করে ধরলো, যেন তার পৃথিবী এখন ছোট্টই শিশু প্রাণটার মধ্যে। গাড়ির শব্দ আবার শোনা গেল। বাহিরে অপেক্ষা করা গাড়িটা এবার ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। রূপালী একবারও পেছনে তাকালো না। সে জানতো কিছু দৃশ্য পেছনে রেখে এগিয়ে যাওয়াই জীবনের একমাত্র সঠিক সিদ্ধান্ত। গাড়িতে উঠতে উঠতে সে শুধু একবার বলল, আজ থেকে এই অধ্যায় শেষ। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, ছিল শুধু সমাপ্তি। গাড়ি যখন চলতে শুরু করলো তখন ইয়াসিন দাঁড়িয়ে রইল। তার চোখ গাড়ির পেছনে আটকে আছে, কিন্তু সেই গাড়ি আর তার জীবনের কোনো অংশে নেই। সে প্রথমবার বুঝতে পারলো সম্পর্ক ভাঙা মানে শুধু মানুষ চলে যাওয়া নয়, সম্পর্ক ভাঙা মানে নিজের ভেতরের সমস্ত পরিচিতি পৃথিবী অচেনা হয়ে যাওয়া। রহিমা বেগম ধীরে ধীরে পিছিয়ে এসে গাড়ির পাশে বসে পড়লেন। তার চোখে এখন কোনো পরিকল্পনা নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, শুধু এক অদ্ভুত ক্লান্তি। রেশমিকা ফিসফিস করে বলল, এটা তো ঠিক হচ্ছে না, কিন্তু এই বাক্যটার কারো ভেতরে কোনো আশার আলো জ্বালতে পারলো না। দিনগুলো এরপর খুব দ্রুত বদলাতে শুরু করলো। রূপালী নতুন করে তার জীবন গুছিয়ে নিচ্ছিল। তার জন্য এটা প্রতিশোধের গল্প ছিল না, এটা ছিল নিজের অস্তিত্ব ফিরিয়ে আনার গল্প। সে বুঝে গিয়েছিল ভালোবাসা যদি সম্মান না দেয় তাহলে সেটা সম্পর্ক নয়, সেটা শুধু একটি দীর্ঘ ধৈর্যের শাস্তি। অন্যদিকে ইয়াসিনের জীবন ধীরে ধীরে ভেঙে পড়ছিল। সে প্রথমে বিশ্বাস করতে পারেনি যে একদিন যাকে সে নিয়ন্ত্রণ করত আজ সেই মানুষটাই তার জীবনের সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সে বারবার ফোন করেছিল, বার্তা পাঠিয়েছিল, কিন্তু প্রতিবারই উত্তর ছিল নীরবতা। এই নীরবতা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল, কারণ নীরবতা কখনো ব্যাখ্যা দেয় না, নীরবতা শুধু সত্যকে আরো স্পষ্ট করে তোলে। রহিমা বেগম এই পরিবর্তনটা সবচেয়ে কঠিনভাবে গ্রহণ করেছিল। তিনি জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি যেখানে তার কথা কেউ শুনছে না, কিন্তু এখন তার প্রতিটা সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক হয়ে গেছে। একদিন রাতে তিনি একা বসেছিলেন, চারপাশে নিস্তব্ধতা। তার মনে পড়ছিল রূপালীর মুখ, সেই প্রসব বেদনার মুহূর্ত, সেই দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দ। তিনি প্রথমবার খুব ধীরে বললেন, আমি কি ভুল করেছিলাম? এই প্রশ্নের উত্তর তার কাছে ছিল না, কারণ জীবনে কিছু ভুল এমন হয় যেগুলো উত্তর পাওয়ার জন্য দেরি হয়ে যায়। এদিকে রূপালী তার শিশুকে নিয়ে নতুন এক জীবনের অভ্যস্ত হচ্ছিল। তার ভেতরের ভাঙ্গন এখন ধীরে ধীরে শক্তিতে রূপ নিচ্ছিল। সে আর আগের মতো অপেক্ষা করছিল না, সে আর কারো অনুমোদনের অপেক্ষায় ছিল না। সে বুঝে গিয়েছিল নিজের জীবনের দরজা বন্ধ করা সহজ, কিন্তু খুলে নিজের মতো করে নতুনভাবে দাঁড় করানোই আসল শক্তি। এক সন্ধ্যায় সে জানালার পাশে দাঁড়িয়েছিল।
ছিল শিশুটি ঘুমিয়ে আছে। তার ফোনে একটি পুরনো নাম আবার ভেসে উঠলো, ইয়াসিন। এইবারও সে ফোন ধরলো না, কারণ কিছু অধ্যায় শুধু শেষ হয় না, কিছু অধ্যায় মুছে ফেলা লাগে। সে শুধু জানালার বাইরে তাকিয়ে বলল, আমি আর সেই মানুষটা না। তার কণ্ঠে এবার কোনো কষ্ট ছিল না, ছিল এক সম্পূর্ণ রূপান্তর। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।